লোকটি চেয়ার ছেড়ে এসে অমিতের গলা চেপে ধরলো। লাইটটা জ্বলে ওঠায় রুমটা আলোকিত হলো। অমিত চোখটা বন্ধ করে ফেলল। চোখ খুলে নিজের মুখের সামনে একটা অপরিচিত মুখ দেখতে পেল। লোকটির চোখ দেখে অমিত ভয় পেয়ে যায়। লাল টকটকে চোখ জোড়ায় রয়েছে শুধু হিংস্রতা। লোকটির চোখ দেখে ভয়ানকভাবে কাঁপছে অমিতের শরীর। এর আগে এমন চোখ সে কখনো দেখেনি। রাগে ছেলেটার নাক লাল হয়ে গেছে। নাক লাল হয়ে যাওয়ায় ছেলেটিকে অনেক বেশি সুন্দর লাগছে। অমিতের গলা এত জোরে চেপে ধরেছে যে অমিতের দম আটকে আসছে। কথা বলতে চেয়েও পারছে না। কিরে, এখন মুখ বন্ধ হয়ে গেল কেন? তোর শরীরের তেজ কই গেল? তুই আমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছিস। আমার ধূলিকণাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছিস। তার জন্য তো তোকে শাস্তি পেতে হবে, ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। লোকটি অমিতের গলা ছেড়ে দেয়। অমিত কাশতে কাশতে শুরু করে দেয়। লোকটি আবারও চেয়ারের ওপরে পায়ে পা তুলে বসে। তোকে আমি এত সহজে মারবো না, তোকে আমি তিলে তিলে মারবো। তোর জন্য আমার ধূলিকণার চোখ থেকে যত ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার সব শোধ আমি তুলব। অমিত কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন? আমাকে তুই চিনিস না? অমিত এবার লোকটিকে ভালো করে খেয়াল করে। লোকটিকে চিনতে পেরে অমিত চমকে ওঠে। চমকে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটি অমিতের ঠোঁটে নাইফ চেপে ধরে বললে, আমার নাম উচ্চারণ করারও চেষ্টা করবি না। আমি যার তার মুখে নিজের নামটা শুনতে পছন্দ করি না। তুই আমার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছিলি। আমার কলিজা, আমার ধূলিকণার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়েছিলি। তাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলি। এত জোরে নাইফ চেপে ধরেছে যে অমিতের ঠোঁটটা কেটে রক্ত বের হচ্ছে। অমিতের কানে শুধু বাজছে আমার ধূলিকণা কথাটা। ধূলিকণা কি তাহলে কণা? নিজের পরিণতির কথা ভেবে অমিতের অন্তরাত্মা কেঁপে ওঠে। তা বল, তুই কিভাবে মরতে চাস? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এমন ভুল আর করব না। কণার দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবো না। কণাকে এখন থেকে নিজের ছোট বোন মনে করব। আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। কেউ ভুল করলে আমি ক্ষমা নয়, শাস্তি দেই। এমন ভুল করার সুযোগ দিলে তো তুই ভুলই করবি সব সময়। তুই কণার দিকে চোখ তুলে তাকাবি কি কোনোদিনও আর বাইরের আলোই দেখবি না। তুই বলেছিলি না কণার এমন অবস্থা করবি যে কণার দিকে চোখ তুলে তাকালেও সবার অন্তরাত্মা কেঁপে উঠবে। আমি তোর এমন অবস্থা করব যে ঘৃণায় কুকুরও তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করে দিলে 11টা মেয়ের অভিশাপ লাগবে আমার জীবনে। অমিত ভয়ে ভয়ে বলে, মানে? লোকটি এবার এসে অমিতের গলা চেপে ধরে বলে, মনে পড়ছে না বুঝি? এত তাড়াতাড়ি ভুলে গেলি ওই 11 জন মেয়ের কথা, যাদের মাঝে 6 জনকে রেপ করেছিলি আর 5 জনকে রেপ করার চেষ্টা করেছিলি। 6 জন হয়তো সুইসাইড করে জীবন নামক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছে। আর 5 জন কিভাবে বেঁচে আছে জানিস? নরক যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। বেঁচে আছে বললে ভুল হবে, ওরা তো জীবিত হয়েও লাশের মতো করে বেঁচে আছে। আমি তো শুধু তোকে আমার ধূলিকণার প্রতি যে অন্যায় করেছিস তার শাস্তি দেব, আর বাকি শাস্তি দিবে ওই 5 জন মেয়ে, তোর জন্য যাদের জীবন নরক হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি সাফাত ভাইয়া কল দিয়েছে। কলটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জিজু? ইস বউ, এভাবে বলো না, বুকে ব্যথা করে তো। নিজের বইয়ের মুখে জিজু শুনতে ভালো লাগে না। আমি সাফাত ভাইয়ার কথা শুনে খিলখিলিয়ে হেসে দিলাম। এভাবে হেসো না তো বউ, বুকে বড্ড বেশি ব্যথা করে। হয়েছে ভাইয়া, আর ফ্ল্যাট করতে হবে না। আমি কি অন্য কারোর সাথে ফ্ল্যাট করছি? নিজের বইয়ের সাথেই তো ফ্ল্যাট করছি। হয়েছে ভাইয়া, আর ঢং করতে হবে না। এখানে ওহি নাই যে তুমি ওহিকে জেলাস ফিল করানোর জন্য আমার সাথে এইভাবে কথা বলবে। শালিকার সাথে ফ্ল্যাট করা ঘোর অন্যায়। বইয়ের সাথে গিয়ে ফ্ল্যাট করো। বইয়ের সাথে কিভাবে ফ্ল্যাট করব? আমার বউ তো আমারে বোঝেই না। আহা কি কষ্ট। আমি আবারও হেসে দিলাম। একদম হাসবি না, আমার কষ্ট দেখে তোর হাসি পাচ্ছে? আমি দুঃখের সাগরে ভাইসা গেলাম।
তোর গাধা বোন তো এখনো বুঝতেই পারেনি আমি তারে ভালোবাসি। তুমি কখনো আমার বোনকে বলেছো যে তুমি তাকে ভালোবাসো? তার সামনে সবসময় বলো, কণা তোরে অনেক বেশি সুন্দর লাগছে, একেবারে কিউট লাগছে। ওহির সাথে ঝগড়া করার সময় বলো, তোমার থেকে বেশি আমি কণাকে ভালোবাসি। আমি তো ওরে জেলাস ফিল করানোর জন্যই বলি, কিন্তু ও তোকে ভালোবাসি কথাটা বললেই চুপ করে যায়। ওই গাধি তো বোঝেই না আমি তোরে প্রেমিকা হিসাবে না, বোন হিসাবেই ভালোবাসি। আমি ওকে কেমনে বোঝাই যে আমি ওকেই ভালোবাসি? প্রপোজ করে দাও, যদি থাপ্পড় মারে তখন? আরে মারবে না। তুই এত শিওর কি করে? আমি জানি ওহি তোমাকে ভালোবাসে। প্রপোজ কি করে করব? আমার মাথায় না কোনো আইডিয়া আসছে না রে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি? শোনো তাহলে, আমি তোর কথা মতো সব ব্যবস্থা করে রাখবো। ওকে, বাই বাই। আমি ব্রেকফাস্ট করছি। এখনো ব্রেকফাস্ট করতে কেউই আসে নাই। ওহি এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে আমি একটু আগে ভার্সিটিতে যাব, কারণ আমাদের অনেক প্ল্যান করা বাকি। বড় আব্বু এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে, পত্রিকা পড়তে শুরু করে। আম্মু এসে বড় আব্বুর সামনে এসে দাঁড়ায়, কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু বলতে পারছে না, হয়তো কোথাও আটকে আছে। বড় আব্বু বিরক্ত নিয়ে পত্রিকা থেকে মুখ তুলে বলে, কি হলো, কিছু বলবা? বললে বলো, না বললে যাও। একদম ডিস্টার্ব করবা না। আমি পত্রিকা পড়ার সময় কোনো প্রকার ডিস্টার্বনেস একদমই পছন্দ করি না। আম্মু বলতে চেয়েও বলতে পারছে না। আমি আমার খাওয়াই মনোযোগ দিলাম। আমি জানি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফট করে কথাটা বলে দিবে। কিছুক্ষণ পরে আম্মু যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হাত থেকে ব্রেডটা পড়ে গেল। ভাইজান, কালকে রাত থেকে অমিতের খোঁজ পাওয়া যাচ্ছে না। অমিত পুলিশ স্টেশন থেকে পালিয়েছে। এরপর থেকে অমিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাইয়া ভাবি কালকে রাত থেকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। পুলিশও খোঁজ পায়নি। আপনি যদি একটু খোঁজার চেষ্টা করতেন। বড় আব্বু কি বলে সেটা শোনার জন্য ঘাড় ঘুরিয়ে বড় আব্বুর দিকে তাকালাম। আমি অধীর আগ্রহ নিয়ে বড় আব্বুর দিকে তাকিয়ে আছি। আমাকে কি তোমার ম্যাজিশিয়ান মনে হয়? যেখানে কেউ খুঁজে পায়নি সেখানে আমি কি করে পাবো? ভাইজান, আপনার তো অনেক ক্ষমতা, আপনি চাইলেই খোঁজ বের করতে পারেন। আমি একটা রেপিস্ট আর জেল পলাতক আসামিকে কেন খুঁজতে যাব? তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না আমাকে। আমি ব্রেকফাস্ট শেষ করে ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর ফোনটা বের করে ড্রাইভার আঙ্কেলকে ফোন করি। হ্যালো আঙ্কেল। মামুনি বলো। গাড়ি বের করুন, আমি ভার্সিটিতে যাব। আচ্ছা মামুনি। আমি ফোনটা কেটে দেই। সামনের দিকে যেতেই পেছন থেকে আম্মুর কথা শুনে থেমে যায়। তুই ভার্সিটিতে যাবি যা, তাহলে গাড়ি বের করতে বলছিস কেন? কারণ আমি গাড়িতে করেই ভার্সিটিতে যাব। তুই গাড়ি করে গেলে ভার্সিটিতে গেলে আভিয়ান বাড়ি ছেড়ে চলে যাবে, তাতে আমার কিছুই যায় আসে না। বড় আব্বু গম্ভীর কণ্ঠ করে বলে ওঠে, মহুয়া, তোমার মেয়ে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ির কিছুই তো দেখছি না বড় আব্বু। আভিয়ান ভাইয়ার যেমন এই বাড়ির প্রপার্টির উপরে অধিকার আছে, তেমন তো আমারও আছে। ইনফ্যাক্ট আমার একটু বেশি অধিকার আছে, কারণ আমি আমার বাবার মার একমাত্র সন্তান। তোমার প্রপার্টি দুই ভাগ হয়ে ওহি আর আভিয়ান ভাইয়া পাবে, আর আব্বুর প্রপার্টি শুধু আমি একা পাবো। তো আমি কেন বাসে রিক্সায় করে ভার্সিটিতে যাব? কথাগুলো বলে কণা বাসা থেকে বের হয়ে যায়। কণার কথাগুলো শুনে তিশান আহমেদ স্তব্ধ হয়ে যায়। উনি ভাবতেই পারছেন না যে কোনো দিন তাদের প্রপার্টি ভাগাভাগি নিয়ে কথা উঠবে। কণা ডিরেক্টলি না বললেও কথার ধরনে বুঝিয়ে দিয়েছে যে কণা চাইলেই তার ভাগের প্রপার্টি নিয়ে নিতে পারে। প্রপার্টি নিয়ে তিশান আহমেদের কোনো মাথা ব্যথা নেই। উনি ভাবছেন তার পরিবারটা কি তাহলে আসলেই ভেঙে যাবে? ভার্সিটিতে এসেই ক্যান্টিনে চলে যায়। আমি জানি সবাই ওখানেই অপেক্ষা করছে। আমার ভাবনাকে সত্যি করে দিয়ে সিহাপাত ভাইয়া, নোমান ভাইয়া আর বন্যা ক্যান্টিনে বসে আছে। আমিও গিয়ে তাদের সাথে একটা চেয়ার টেনে বসে পড়লাম। কি সাফাত ভাইয়া, কি বলে প্রপোজ করবে? আরে কণা, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না, প্রচন্ড নার্ভাস লাগছে। নোমান ভাইয়া ঠাট্টা সুরে বলে, মামা এত চাপ নিও না, একটা রিং নিয়ে হাঁটু মুড়ে বসে বলবা, ওহি বেবি, আমার বাচ্চার মা হিসেবে তোমাকেই চাই। হবে কি আমার বাচ্চার মা?
দেবে না তোমার মাকে আমার বাচ্চার নানি হওয়ার সুযোগ? নোমান ভাইয়ার কথায় আমি আর বন্যা হাসতে হাসতে একজন আরেকজনের ওপরে ঢলে পড়েছি। নোমান ভাইয়া মিটমিটিয়ে হাসছে। সাফাত ভাইয়া নোমান ভাইয়ার পিঠে ধুমধাম মারা শুরু করে। সাফাত ভাইয়ার মার খেয়ে নোমান ভাইয়া জোরে হেসে দেয়। নোমান ভাইয়া আর আমাদের হাসির শব্দ শুনে ক্যান্টিনের অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা আমাদের মতো করেই প্রাণ খুলে হাসছি। শালা তুই প্রেম করার আগে আমার ব্রেকআপ করাতে চাইছিস? দেখবি বিয়ের দিন তোর বউ পালিয়ে যাবে। শালা বলবি না। শালা বললে আমার বোনকে বিয়ে করতে হবে, বুঝলি? বিয়ে না করতে চাইলে জোর করে বিয়ে করিয়ে দিব, তারপর ওহিকে বিয়ে করার স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাবে। উফ, তোমরা কি এখনো ফাজলামো করার জন্য বসেছো? তোমরা কিন্তু ভুলে যাচ্ছ আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে আসছি, আর আলোচনাটা ওহি আসার আগেই শেষ করতে হবে। নোমান ভাইয়া ফাজলামি করে বলে, ইয়েস ম্যাম। আমি আলতো হেসে নোমান ভাইয়ার বাহুতে একটা থাপ্পড় দিলাম। সাফাত ভাইয়া মাথা চুলকে বলে, আমি কি ওহিকে সরাসরি আই লাভ ইউ বলে দিব? না না, সাফাত চৌধুরী এত নর্মাল ভাষায় প্রপোজ করতে পারে না। কনা প্লিজ হেল্প মি। আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই। তুমি কি সেই অধিকারটুকু আমাকে দিবে? এই কথাগুলো বলতে পারো। যাক বাবা, একটা টেনশন থেকে মুক্ত হলাম। আমাদের কথার মাঝেই আমার পিঠে কেউ ধাম করে চড় বসিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি ওহি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওহির দৃষ্টি দেখে আমি একটা ঢোক দিলি। মনে মনে দোয়া পড়ছি ওহি আমাকে আজকে কাঁচা গিলে খাবে। আমার পালানোর রাস্তা খুঁজছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তেমনি আমিও কোনো পথ খুঁজে পাচ্ছি না। পেছনে ওহি, সামনের টেবিলে এক পাশে সাফাত ভাইয়া, আরেক পাশে দেওয়াল। এখন আমি কি করি? কনা, তুই আজকে এত আগে ভার্সিটিতে কেন এলি? আসবি ভালো কথা, আমাকে নিয়ে আসবি না? এখন আমি কি বলবো? শুকনো গলায় দুটো তিনটে ঢোক গিললাম। ওহির দৃষ্টি আমার দিকে স্থির। আমি বারবার এদিকে সেদিকে তাকাচ্ছি। সাফাত ভাইয়া গম্ভীর গলায় বলে, কণা বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছিল, তোমাকে কি সেখানেও নিয়ে যেতে হবে? সাফাত ভাইয়ার কথায় আমার চোখটা আপনা আপনি বড় হয়ে যায়। সাফাত ভাইয়া এসব কি বলছে? আমার বয়ফ্রেন্ড, আবার তার সাথে ডেটেও গিয়েছি? হাউ ইজ পসিবল? কথাগুলো নিজের মনে চেপে রাখলাম, কারোর সামনেই প্রকাশ করলাম না। ওহি চিৎকার করে বলে, হোয়াট? কণার বয়ফ্রেন্ড আছে? কণা, তুই তো আমাকে বললি না যে তোর বয়ফ্রেন্ড আছে। কোথায় কণার বয়ফ্রেন্ড? সাফাত ভাইয়া বেশ স্বাভাবিক গলায় বলে, কেন আমাকে চোখে পড়ে না? আমি কি কণার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখি না? সরি। কথাটা বলেই ওহি চলে যায়। তোমার ওহিকে জেলাস ফিল না করালে চলে না, তাই না? দেখলে তো মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। পরে যে সারপ্রাইজটা পাবে তার কাছে এই কষ্টটা কিছুই না। হ্যাঁ, পরে আমার পিঠও ভাঙবে। নিজের ভাইয়ের জন্য এইটুকু করতে পারবি না? আমি ফাইসা গেছি মাইনকা চিপায়। লাফাতে লাফাতে করিডোর দিয়ে ক্লাসে যাচ্ছিলাম, তখনই কেউ পেছন থেকে আমার মুখটা চেপে ধরে। আমাকে ধরে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে এসে ছেড়ে দেয়। ক্লাসরুমটা ঘুটঘুটে অন্ধকার। আমাকে যে নিয়ে আসছে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে আমাকে যে নিয়ে আসছে সে মেয়ে নয়, ছেলে। কারণ লোকটার শরীর থেকে আমি মেল পারফিউমের স্মেল পেয়েছি। হুট করেই লোকটি আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে। এতে যেন আমার আত্মা কেঁপে ওঠে। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি শুধুই আমার আগামীকালের জন্য, চিরকালের জন্য, এবং পরের জন্মেও আমি তোমাকেই চাই। লোকটার প্রতিটা নিঃশ্বাস আমার কানে বাড়ি খাচ্ছে। আমার মনে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে। লোকটার নিঃশাক্ত কণ্ঠে আমার ভেতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে। আচমকা লোকটা আমার কাছে চলে আসে। এবার আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। হুট করে লোকটি আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আমার দ্বিতীয় কিসটাও তোমার নামে করে দিলাম। রুমের লাইটটা জ্বলে ওঠে। অন্ধকারের মাঝে হঠাৎ করেই কপালে আলো পড়ায়। আমি চোখটা বন্ধ করে ফেলি। রুমে এখন আলোকিত, তার মানে আমি এখন লোকটিকে দেখতে পাবো।
তাড়াতাড়ি চোখটা খুলি, কিন্তু চোখ খুলে আমি কাউকেই দেখতে পাই না। সারা রুমে চোখ বুলাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। তার মানে আমার চোখটা বন্ধ করার সুযোগে লোকটি চলে গেল। ইস, একটুর জন্য লোকটাকে দেখতে পেলাম না। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে দেখি ওহি চুপচাপ পেছনের বেঞ্চে বসে আছে। আমিও গিয়ে ওহির পাশে ধপ করেই বসে পড়লাম। তুই কি আমার সাথে রাগ করেছিস? আরে না, আমি আপনার সাথে রাগ করতে যাব কেন? আমি রাগ করলে আপনার কি? কি হই আমি আপনার? তুই আমার সাথে এমন করে কেন কথা বলছিস? কেমন করে কথা বলছি? সবাই বলে মানুষ ভালোবাসার মানুষ পেলে তার বেস্ট ফ্রেন্ডকেও ভুলে যায়, কিন্তু আমি কথাটা বিশ্বাস করতাম না। কিন্তু তুই আমাকে কথাটা বিশ্বাস করিয়ে দিলি। ওহি, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এমন ভুল আর কখনো হবে না। আসলে সাফাত ভাইয়া সকালবেলা ফোন করে তাড়াতাড়ি দেখা করতে বলো। তাড়াহুড়ো করতে গিয়ে তোকে বলতে ভুলে গিয়েছিলাম। ওহি আমার হাত কান থেকে ছাড়িয়ে নিয়ে বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? বয়ফ্রেন্ড না ছাই, মনে মনে কথাটা বলে মুখে বললাম, ওই আগের অভ্যাস তো, তাই। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? ক্ষমা করে দেব এক শর্তে। কি শর্ত? আমাকে ফুচকা খাওয়াতে হবে। ওকে, ডান। ভার্সিটির শেষে আমি, ওহি আর বন্যা মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়া শেষে বন্যাকে নিয়ে নোমান ভাইয়া চলে গেল। কনা চল, আজকে ওই নদীর পাড় দিয়ে হেঁটে বাসায় যাই। না না, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। নদীর পাড়ের রাস্তাটা অনেক নিরিবিলি জায়গা, যদি কোনো বিপদ হয়। আরে কিচ্ছু হবে না, চল। ওই দিক দিয়ে গেলে মনটাও ভালো হয়ে যায়। আর কিছু না ভেবে আমি রাজি হয়ে গেলাম। যদি সত্যি ওহির মন ভালো হয়ে যায়। ভয়ে ভয়ে নদীর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা জনমানব শূন্য। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। আচমকা আমাদের সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে বেশ কিছু ছেলে বের হয়ে এলো। ছেলেগুলোর মুখে মাস্ক লাগানো থাকায় চিনতে পারছি না এরা কারা। ওহি ভয়ে থরথর করে কাঁপছে। ওহি আমার হাতটা জোরে চেপে ধরে। আমরা কিছু বলার আগেই আমাদের মুখে রুমাল চেপে ধরে। ওহি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ওহি পড়ে যেতে নিলেই সাফাত ভাইয়া এসে ধরে ফেলে। আমি নোমান ভাইয়ার পেটে কুনুর দিয়ে গুঁতা দিলাম। আরে ভাই, তুই কি আমার শালিকারে মারার প্ল্যান করছিস নাকি? সাফাত ভাইয়ার কথায় নোমান ভাইয়া আমার মুখ থেকে রুমালটা সরিয়ে দেয়। মুখ থেকে রুমাল সরাতেই আমি জোরে শ্বাস নিই। নোমান ভাই, আমি তোমার কোনো জীবনের শত্রু ছিলাম বলেন তো? যেভাবে মুখে রুমালটা চেপে ধরেছিলে, আরেকটু হলেই তো দমটা বন্ধ হয়ে মারা যেতাম। সরি শালিকা, বুঝতে পারি নাই। আজকে কি শালিকা ডে? কেন? না মানে, তোমরা কখন থেকে আমাকে শালিকা ডাকছো? সে যাই হোক, তুমি এখন ওহিকে নিয়ে যাও। আর আমাদের ট্রিটটা কিন্তু পাওনাই রইল। কিসের ট্রিট? নোমান ভাইয়া সাফাত ভাইয়ার পিঠে দুম করে একটা কিল মারে। হারামি, তোর জন্য আমরা এত কিছু করলাম, আর তুই আমাদেরকে ট্রিট দিবি না? এই যে জুনিয়র ভাইরা, নোমান ভাইয়ার সাথে তাদের ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি তোমাদের ভাইকে এমনি এমনি ছেড়ে দিবে? না না, একদমই না। আমাদেরও ট্রিট চাই। তোমাদের ভাবি যদি আমার ভালোবাসা গ্রহণ করে, তাহলে আগামীকাল সন্ধ্যায় পার্টি হবে। সাফাত ভাইয়া কথাটা বলে ওহিকে কোলে তুলে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে সাফাত ভাইয়া চলে যায়। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। রাস্তা দিয়ে একা একা হেঁটে বাসায় আসছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার নিজের মতো করে হাঁটতে শুরু করি। ওহিকে কিডন্যাপিং এর প্ল্যানটা আমারই ছিল। ওহি এখানে আসা, ফুচকা খাওয়া, সবকিছু আমাদের প্ল্যানেরই অংশ ছিল। ওহি চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। সে একটা বিছানার উপরে শুয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে এটা একটা রুম। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা কারোর ফার্ম হাউস। ওহি মাথা চেপে ধরে শোয়া থেকে উঠে বসে। মাথাটা চিনচিন করে ব্যথা করছে। কণার কথা মনে হতেই তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়, পা বাড়ায় দরজার দিকে। দরজার কাছে দাঁড়িয়ে দেখে সে যে রুমটাতে আছে, ওই রুমটা ছাড়া সব জায়গায় অন্ধকার। হয়তো রাত হয়ে গেছে। এই রুমটায় লাইট জ্বালানো, তাই অন্ধকার নেই। ওহির একটু ভয় করছে, কিন্তু এখন ভয়কে পাত্তা দিলে চলবে না। তাকে কণাকে খুঁজতে হবে। রুমের সামনের জায়গাটা হয়তো ড্রয়িং রুম। ওহি এগিয়ে যায়,
কিছু একটার সাথে ওহির পাটা আটকে যায়। প্রায় সাথে সাথেই একটা স্পটলাইট এসে ওহির ওপরে পড়ে। ওহির সামনে তাকিয়ে ভূত দেখার মতো করে চমকে যায়, কারণ তার সামনে সাফাত রিং হাতে হাঁটু মুড়ে বসে আছে। তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসায় বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। তুমি ছাড়া আমার জীবন শুধু শুধু ধুধু মরুভূমি। আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই। তুমি কি সেই অধিকারটুকু আমাকে দিবে? ওহির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সব কথারা গলার মাঝে এসে দলা পাকিয়ে যাচ্ছে। সবকিছু তার কাছে কল্পনার মতো মনে হচ্ছে। মুখে হাত দিয়ে কান্না থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখ দিয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে। এটা কষ্টের নয়, সুখের কান্না। নিজের ভালোবাসাকে এইভাবে নিজের করে পাবে, এটা ওহি আশাও করেনি। সে একদম বাকরুদ্ধ হয়ে গেছে। সাফাতের দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। ওহির হাতটা মৃদু কাঁপছে। সাফাত ওহির হাতে রিংটা পরিয়ে দেয়। তারপর ওহির হাতের উল্টো পিঠে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়। ওহি নিজের হাতে সাফাতের ঠোঁটের স্পর্শ পেয়ে মৃদু কেঁপে ওঠে। সাফাত উঠে দাঁড়াতেই ওহি সাফাতের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাফাতও দুই হাতে আগলে নেয় নিজের প্রেয়সীকে। আপনি খুব খারাপ সাফাত ভাইয়া। কেন? আপনি আমাকে ভালোবাসেন, তবু আমাকে বলেন নাই, উল্টো আমাকে কষ্ট দিয়ে গেছেন। আপনার সাথে কথা নাই সাফাত ভাইয়া। আমি কেন বলবো? তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি? আর কণা তো, আমি ওকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসি। আমার বুঝি কষ্ট হয় না কথায় কথায় আমাকে ভাইয়া বলে ডাকো? তুমি হয়তো আভিয়ানকেও এতবার ভাইয়াও বলো না যতবার আমাকে বলো। জানো, তোমার মুখে ভাইয়া ডাকটা শুনলে আমার বুকে চিনচিন করে ব্যথা করে। সাফাতের কথায় ওহি খানিকটা লজ্জা পেয়ে যায়। নিজেকে সাফাতের কাছ থেকে ছাড়িয়ে একটু দূরে সরে যায়। তখনই ড্রয়িং রুমের লাইটটা জ্বলে ওঠে। সম্পূর্ণ ড্রয়িং রুমে চোখ বুলিয়ে ওহি স্তব্ধ হয়ে যায়। ড্রয়িং রুমটা ফুল, লাভ শেপের বেলুন আর মিনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো। ড্রয়িং রুমের মাঝখানে একটা ছোট্ট টেবিল রাখা। টেবিলটাও সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা। টেবিলের মাঝখানে একটা কেক রাখা হয়েছে। কি ম্যাডাম, সাজানো পছন্দ হয়নি? অনেক অনেক পছন্দ হয়েছে। এসব কি আপনি একা করেছেন? না, আমি, নোমান আর আমাদের ভার্সিটির জুনিয়র কিছু ছাত্র মিলে সাজিয়েছি। এগুলো আগে থেকেই প্ল্যান করা ছিল। হুম, আমাকে কিডন্যাপ করা, এসব আয়োজন করা সবকিছু কণার প্ল্যান ছিল, তাই না? কেন, আমার প্ল্যান হতে পারে না? আমি জানি এসব দুষ্টুমির বুদ্ধি কণার মাথা ছাড়া আর কারোর মাথা থেকে বের হবে না। এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। এসব প্ল্যান করার জন্যই কণা আমাকে রেখে আগে ভার্সিটিতে চলে এসেছিল। আর আমাকে কিডন্যাপ করার জন্যই আপনি বলেছিলেন কণাকে নিয়ে যেন নদীর পাড়ে রাস্তা দিয়ে আসি। আপনি কণাকে একটা সুন্দর সারপ্রাইজ দিতে চান, তাই তো? কণা কোথায়? কণা বাসায় চলে গেছে। কণা বাসায় গিয়ে বলবে আজকে রাতে তুমি বন্যাদের বাসায় থাকবে। বেলকনিতে দাঁড়িয়ে মৃদুর সাথে কথা বলছি। মৃদুর সাথে প্রতিদিনই কথা বলা যেন আমার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। ওর সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না। আমি যখন মৃদুর সাথে কথা বলতে ব্যস্ত, তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি কাস্টমার কেয়ার থেকে ফোন আসছে। এদের খাইয়া দেয়া কোনো কাজ নাই, সময় নেই অসময় নেই, মানুষকে শুধু বিরক্ত করে। উফ, অসহ্য। ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটার সাথে সাথে মেসেজের টোনটা বেজে উঠল। ওই চিঠি প্রেরকের মেসেজ দেখেই সকালের ঘটনাটা মনে পড়ে গেল, সাথে ওই বজ্জাতের কথাটাও মনে পড়ে গেল। আমার দ্বিতীয় কিসটা তোমার নামে করে দিলাম। আগে আরেকটা মেয়ের সাথে লুতুপুতু করে, আর এখন আসছে আমার সাথে লাইন মারতে। আবার কি সুন্দর করে মেসেজ পাঠিয়েছে। তোমার কি ভালোবাসা চাই? কোন ভালোবাসা? কতটা? কতটা গভীর? যা চাও সবই দিতে পারবো আমি। ভালোবাসার জন্য তাজমহল আমি বানাতে পারবো না ঠিকই, তবে আমার হৃদয়ে যে তাজমহল তোমার জন্য, তা দেখে কখনো শেষ করতে পারবে না। আমাকে রোমান্টিক মেসেজ পাঠানো, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওই পোলা, তোর লজ্জা করে না ঘরে বউ রেখে
আমার সাথে লুতুপুতু করতে চাইছিস? এখানে লজ্জার কি আছে? বউ বউয়ের জায়গায়, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়। এই মেসেজটা দেখে কণার মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। ছেলেটাকে কিছু গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে কণার কোনো গালি মনে পড়ছে না। এখন কণার নিজের ওপরেই রাগ হচ্ছে। কেন যে বন্যার কাছ থেকে কিছু গালি শিখলো না? মানুষ বলে জীবনের সবকিছুই শিখে রাখতে হয়, কারণ সময় মতো সবকিছুই কাজে লাগে। বন্যার কাছ থেকে গালি শিখে রাখলে তো এখন ওই বজ্জাত ছেলেটারে গালিগুলো দিতে পারতো। কণার এসব চিন্তা ভাবনার মাঝেই আবারও মেসেজ আসে। কি গো, হবে না আমার গার্লফ্রেন্ড? তুমি আমাকে সব সময় দিবে, আমার সাথে ফোনে কথা বলবে, আমার সাথে ঘোরাঘুরি করবে, আর আমার বউ সারাদিন আমার বাসায় থাকবে, আমাদের মাঝে কোনোদিনও ইন্টারফিয়ার করতে আসবে না। আচ্ছা যাও, বেশি দিন না, মাত্র 2 মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হও। এবার কণার কান্না আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। তখনই কণার ফোনটা বেজে উঠল। কণা ফোনের দিকে না তাকিয়েই কলটা রিসিভ করলো। কি, হবে না আমার গার্লফ্রেন্ড? আমার সাথে কথা বলার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেখানে আমি নিজে থেকে তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অফার দিচ্ছি। ভাবতে পারছো তুমি কত লাকি? লোকটার কণ্ঠ শুনেই কণা হাউমাউ করে কেঁদে দেয়। কণার কান্নার শব্দ শুনে লোকটার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। সে হয়তো ভাবেনি কণা এইভাবে কেঁদে দিবে। আপনি খুব খারাপ, আপনি আমার ইমোশন নিয়ে খেলছেন। যেই আপনাকে ভালো লাগতে শুরু করলো আপনিও আপনার রূপ পাল্টালে ফেললেন। সবাই এক, সবাই শুধু আমাকে কষ্ট দিতেই জানে। আপনিও আমাকে কষ্ট দিলেন। আমি ভেবেছিলাম আপনি অন্যদের থেকে আলাদা, কিন্তু না, আপনিও তো সবার মতো। ফোন দিবেন না আপনি আর আমাকে? কান্না করতে করতে কথাগুলো বলল কণা। কান্না করার জন্য কণা কথাটা বারবার জড়িয়ে যাচ্ছিল। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বলে, ধুলিকণা, কান্না থামাও। বাবুই পাখি আমার, প্লিজ কান্না থামাও। আমি তো জাস্ট মজা করে কথা বলেছি। আমি ভাবিনি তুমি কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিবে আর এইভাবে কেঁদে দিবে। আই এম সরি বাবুই পাখি। বদলোক, শুধু আমাকে কষ্ট দেওয়ার ধান্দা, তাই না? আমি আর আপনার সাথে কথা বলবো না। আপনি যদি আমাকে আরেকবার ফোন দিয়েছেন তো আপনার খবর আছে। আপনার সাথে আড়ি আড়ি আড়ি। কণার এমন নাক টেনে টেনে বাচ্চাদের মতো করে কথা শুনে হেসে দিয়াই ওপাশের লোকটির হাসির শব্দ শুনে কণা তেলে বেগুনে জ্বলে ওঠে। আরেকবার হাসলে আমি আপনার দাঁতটা ভেঙে ফেলবো। আমি কাঁদছি আর আপনি হাসছেন? পচা লোক, আপনার সাথে কোনো কথা নেই। আমাকে আর একদমই ফোন দিবেন না। আচ্ছা যাও, আর ফোন দিব না যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যতক্ষণ না প্রশ্নের উত্তর দিচ্ছ ততক্ষণ আমি ফোন দিতেই থাকবো। আপনি তো আমাকে ফোন দিতেই পারবেন না, কারণ আমি ফোনটা বন্ধ করে রাখবো। তুমি ফোন বন্ধ করে রাখলে আমি তোমার বাসায় চলে যাব। তাতে আমার কি? তোমারই তো সব। তোমার কি মনে হয় আমি ভীতু প্রেমিকদের মতো পাইপ বেয়ে বেলকুনি দিয়ে তোমার রুমে যাব? তাহলে একদমই ভুল ভাবছো। আমি এরকম কিছুই করব না। আমি তোমাদের বাসার মেইন ডোর দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে আর সবাইকে বলবো আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার সাথে রাগ করে আমার ফোন ধরছো না, তাই বাসায় চলে এসেছি। আপনি খুব ডেঞ্জারাস লোক। আপনার আশেপাশেও থাকা বিপজ্জনক। এখন তাড়াতাড়ি বলুন, আপনার কি প্রশ্ন করার আছে আমাকে? প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি আর কোনোদিনও আমাকে ফোন দিবেন না। ওই পোলা, তোর লজ্জা করে না ঘরে বউ রেখে আমার সাথে লুতুপুতু করতে চাইছিস? তুমি এই কথাটা কেন বলেছিলে? আপনার জন্যই তো বলেছি। আপনি একটা লুচ্চু বেটা, বিশ্ববিখ্যাত লুচ্চা। আমি লুচ্চা? কিছু না করেও এত ভয়ঙ্কর একটা উপাধি পেয়ে গেলাম, তাও আবার বিশ্ববিখ্যাত লুচ্চার উপাধি। তা ম্যাডাম, আপনার কোন দিক দিয়ে আমাকে লুচ্চা বলে মনে হয়? বা আমি আপনার সাথে কি অসভ্যতামি করেছি? অসভ্যতামি তো করেছেনই, আমার কপালে কিস করেছেন, আবার বলছেন আমার দ্বিতীয় কিসটা তোমার নামে করে দিলাম। তো ম্যাডামের রাগটা বুঝি এখানেই? ও না না, এটা রাগ না, জেলাসি। আমার তো নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে আমার ধূলিকণা আমাকে নিয়ে জেলাস ফিল করছে। আমার ধূলিকণা, আমার মতো তুমিও প্রেম রোগে আক্রান্ত হয়ে গেছো? একদমই না। একদমই হ্যাঁ, প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়, আর তুমিও বোকা হয়ে গেছো।
সামান্য একটা কথার মানে বুঝতে পারোনি। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা আমার মায়ের। আমার মা না থাকলে হয়তো আমি নামক এই ব্যক্তিটার কোনো অস্তিত্বই থাকতো না। কণার আর বুঝতে বাকি থাকে না কেন লোকটি বলেছিল আমার দ্বিতীয় কিসটা তোমার নামে করে দিলাম। তাই কণা লজ্জায় কথা বলার মাঝখানেই ফট করে ফোনটা কেটে দেয়। সে কত কিছু ভাবছিল লোকটির সম্পর্কে, এখন তার লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। কণা ফোনটার সাথে সাথে কেটে বুকে ধরে আকাশের দিকে তাকায়। অবশেষে তারও নিজের কেউ হলো, একান্তই নিজের। সে শুধু তাকেই ভালোবাসে। সাফাত ভাইয়ার দুইটা চোখ যেন দুই নালা বন্দুক গুল্লি মাইরা ভাঙলো ওহির মনের সিন্দুকের মনের সিন্দুক। আমি ওহির কাঁধে মৃদু কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে গানের লাইনগুলো গাইছি। উফ কণা, থামবি কেন? আমি লজ্জা পাচ্ছি। আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? কণা, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি বেশি কোথায় হলো? তোদের জন্য এত কিছু করলাম আর তুই এটা বলছিস না সাফাত ভাইয়া তোকে কেমনে প্রপোজ করছে? আমি তোকে বলেছিলাম এত কিছু করতে, তোরা এমন প্লেন করলি যে আমি শুধু একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই। আচ্ছা শুন না, সাফাত ভাইয়া কি তোকে এভাবে অহিকে পিছন জড়িয়ে ধরে বললাম, জড়িয়ে ধরে কানে কানে বলেছিল ওহি বেবি আমি তোমাকে ভালোবাসি, নাকি ঠোঁটে ঠাস করে চুমু খেয়ে বলেছিল আমার ফিউচার বেবিদের আম্মু আমি তোমাকে ভালোবাসি? ওহি লজ্জা পেয়ে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নেয়, আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে চলে যায়। আমি রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার জন্য। অতি মনোযোগ দিয়ে ক্লাস করছি না, নানা মনোযোগী হওয়ার ভান করছি। আমরা তো ক্লাসে বসে আড্ডা মারছি, কারণ এই স্যারের ক্লাসটা একদমই ভালো লাগে না। এক লাইন বোঝায় আর বলে ঠিক আছে, যেটা একদমই বিরক্তিকর। এই স্যারের ক্লাস কোনোদিন মনোযোগ দিয়ে করছি নাকি বলে মনে পড়ে না। আমি, ওহি আর বন্যা যখন আমাদের কথা বলায় ব্যস্ত তখন আমাদের ক্লাসে কিছু টিচার সহ সিনিয়র সিটিজেনরা প্রবেশ করেন, মানে ভার্সিটির সিনিয়র স্টুডেন্টরা। এক স্যার আমাদের উদ্দেশ্যে বলে, ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভার্সিটিতে ২৬ তারিখ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেটা প্রত্যেক বছরই হয়। এই অনুষ্ঠানে অন্য ভার্সিটির স্টুডেন্টরাও আসবে। চিফ গেস্ট হিসেবে আসবে বিজন্যাসম্যান আদিয়া তায়মান। তিনি এই প্রথম আমাদের ভার্সিটিতে আসছেন, তাই আমরা চাই আমাদের বেস্টটা দিতে। তোমরা যে যেটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটার নাম লিখিয়ে আসবে সিনিয়রদের কাছে। আর হ্যাঁ, ড্রেস কোড ঠিক করে দিবে সিনিয়ররা। কথাগুলো বলে স্যার সিনিয়রদের নিয়ে চলে যায়। স্যার চলে যেতেই বন্যা খুশিতে লাফিয়ে ওঠে। ২৬ তারিখ হতে আর ৩ দিন বাকি। আর ৩ দিন পরে আমি আমার ক্রাশকে সরাসরি দেখতে পাব। তোর তো কত ক্রাশি আছে, তুই কাকে দেখার কথা বলছিস? আদিয়া তায়মানকে। উনি দেখতে কি হ্যান্ডসাম আর হট, কিন্তু মেয়েদের একদমই সহ্য করতে পারে না। ব্যাটা মনে হয় ছ্যাঁকা খাইছিল তাই মেয়েদের সহ্য করতে পারে না। আমি আর ওহি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, দুজন রিমোট নিয়ে কারাকারি করছি। আমি হর মুভি দেখব, কিন্তু ওহি দেখবে না কারণ সে ভয়। হঠাৎ একটা নিউজ দেখে আমি আর ওহি থামকে যাই। আমার হাত থেকে রিমোট পড়ে যায়। ওহি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। অহির চিৎকার শুনে ইতিমধ্যে সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। টিভিতে চলা নিউজটা দেখে সবাই থমকে যায়। মহুয়া জাহান চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। সব চ্যানেলেই একই নিউজ, ডক্টর হেলাল রহমানের ছেলে অমিত রহমানের ডেড বডি পাওয়া গেছে রাস্তার পাশে। কে বা কারা যেন অমিত রহমানকে নৃশংসভাবে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। গোপন সূত্রে জানা গেছে যে অমিত রহমানকে নিজের ফুফাতো বোনকে রেপ করার চেষ্টা করায় পুলিশ অ্যারেস্ট করে।
ওই দিন রাতেই জেল থেকে পালিয়ে যায় অমিত রহমান। আরও জানা গেছে যে অমিত রহমানের আগে 6টা মেয়েকে রেপ করেছে আর 5টা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। উপযুক্ত প্রমাণের অভাবে আর ক্ষমতার জুড়ে সব কেস ধামা চাপা দিয়ে দিয়েছিলেন অমিত রহমান। অমিত ভাইয়ার বডির অবস্থা ভয়ঙ্কর। খুব কাছের মানুষ ছাড়া বলতে পারবে না যে এটা অমিত ভাইয়া। সারা শরীর এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। কপালের ওপর বড় বড় করে লিখা আমি অমিত রহমান। আমি একজন ধর্ষক। আমি নিজেকে সামলে নেই। এখন অহির সেন্স ফিরিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। এসবে অহির ফোবিয়া আছে। আমি আভিয়ান ভাইয়াকে বললাম অহিকে নিয়ে অহির রুমে যেতে। আভিয়ান ভাইয়া অহিকে কোলে নিয়ে অহির রুমে চলে যায়। আম্মু নিচে বসে চিৎকার করে কাঁদছে। আমি মারা গেলেও কি আম্মু এভাবে কাঁদবে? নিজের ভাবনায় নিজেরই হাসি পাচ্ছে। আম্মু তো আমাকে সহ্যই করতে পারে না। আমি মারা গেলে কাদার পরিবর্তে খুশি হবে। বিছানায় আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাস উপন্যাসটি পড়ছিলাম। হুট করে বৃষ্টি পড়তে লাগল। বৃষ্টি দেখে খুশিতে আমার মন নেচে উঠল। আজকে নিজেকে হার্টলেস মানুষ মনে হচ্ছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের বাসায়, তার কোনো প্রভাবই পড়ল না আমার ওপর। বরং অন্য দিনের তুলনায় আজকে আমার মনটা বেশি ফুরফুরে। যারা অমিত ভাইয়াকে এভাবে মেরেছে তাদের অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। অমিতের মতো একটা জানোয়ারকে উপযুক্ত শাস্তি দিয়েছে বলে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজার। ইচ্ছেটা আর পূরণ করা হয়নি। আমি ডিসাইড করেছি এখন থেকে আমার মন যা চায় আমি তাই করব। কাবার্ড থেকে একটা সাদা শাড়ি বের করে পরে নিলাম। 2 হাত ভর্তি নীল রঙের কাচের চুড়ি পরে নিলাম। খোপা করা চুলগুলো খুলে দিলাম। পায়ে আলতা পরলাম। ড্রেসিং টেবিলের ওপর থেকে নূপুর জোড়া হাতে নিলাম। ভাবছি এখানে পরব নাকি ছাদে গিয়ে নূপুর পরব। নূপুরের শব্দ শুনলে বড় আম্মু বুঝে যাবে আমি বৃষ্টিতে ভিজতে যাচ্ছি। তাহলে আর আমাকে বৃষ্টিতে ভিজতে দিবে না। কারণ বৃষ্টিতে ভিজলেই আমার কান ব্যথা শুরু হয়ে যায়। নূপুর জোড়া হাতে নিয়ে পা টিপে টিপে ছাদে চলে গেলাম। রেলিংয়ের ওপর বসে নূপুর পায়ে পরে নিলাম। আমাদের ছাদে অনেক ধরনের ফুল গাছ আছে। আমি সাদা রঙের গোলাপ ফুল নিয়ে কানে গুজে নিলাম। তারপর চোখ বন্ধ করে 2 হাত প্রসারিত করে বৃষ্টিতে ভিজতে লাগলাম। কিছুক্ষণ পরে কাঁধে কারো হাত স্পর্শ পেয়ে ভয় পেয়ে যায়। চোখ খুলে তাড়াতাড়ি পিছন ঘুরে তাকাই। আমার পিছনে ওহি দাঁড়িয়ে আছে। আমাকে ভয় পেতে দেখে ওহি খিলখিলিয়ে হাসতে থাকে। ওই মায়া তোরে আমি কতদিন না করছি, হুট হাট করে আমাকে পিছন থেকে ধরবি না। তুই না করলেই আমাকে শুনতে হবে। আমি এখন থেকে প্রত্যেক দিন হুট হাট করে পিছন থেকে তোকে জড়িয়ে ধরব। তোকে চিমটি কাটব। ওহি কথা বলছে আর আমি এক দৃষ্টিতে অহির দিকে তাকিয়ে আছি। আমি ভ্রু কুঁচকে অহির দিকে তাকিয়ে অহিকে প্রশ্ন করি, তুই এমন সাদা পেতনি সেজে ছাদে আসছিস কেন? তুই যে কারণে আসছিস আমিও সেই কারণে আসছি। আসবি ভালো কথা। তাহলে আমি যেভাবে সেজেছি তুই সেম টু সেম এমন করে সেজেছিস কেন? আমার ইচ্ছে করছে তাই। তোর ইচ্ছে করলেই হবে। আমি তোর নামে মামলা করব। মামলা পরে করিস, এখন বৃষ্টি উপভোগ কর। বৃষ্টি থেমে গেলে পরে আবার আফসোস করতে হবে। আমিও আর কিছু না বলে অহির সাথে তাল মিলিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলাম। কিছুক্ষণ পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার চোখ যায় ছাদের দরজার দিকে। সাফাত ভাইয়া ছাদের দরজার। প্রথমে সাফাত ভাইয়াকে দেখে অবাক হয়ে গেলেও
পরক্ষণেই মনে পড়ে সাফাত ভাইয়া হয়তো আভিয়ান ভাইয়ার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ডিসকাস করতে আসছে। সাফাত ভাইয়া একদৃষ্টিতে অহির দিকে তাকিয়ে এক পা করে ছাদের ভিতরে প্রবেশ করছে। সাফাত ভাইয়া এখনো আমাকে খেয়াল করেনি। আমি চুপি চুপি ছাদ থেকে নিচে নেমে গেলাম। সাফাত একেবারে অহির পিছনে এসে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। অহির সাদা শাড়িতে বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। সাফাত পিছন থেকে অহিকে জড়িয়ে ধরে। অহি চমকে চোখ খুলে ফেলে। কণা, এটা কিন্তু ঠিক না। একটু আগে তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি তোকে পিছন থেকে জড়িয়ে ধরছি বলে। এখন তুই নিজেও এরই কাজ করলি। সাফাত কিছু না বলে এক হাত দিয়ে অহির কাঁধ থেকে চুল সরিয়ে নিজের ঠোঁট ছোঁয়ায় অহির কাঁধে। নিজের কাঁধে পুরুষালী ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে অহি। অহি বুঝতে পারে এটা কণা না, বরং তার ভালোবালা। অহি নিজের পেটের ওপর থাকা সাফাতের হাতটা খামছে ধরে। আভিয়ান সাফাতকে খুঁজতে খুঁজতে ছাদের দরজার কাছে চলে আসে। ছাদে এসে অহিকে আর সাফাতকে এভাবে দেখে নিচে চলে যায়। যতই হোক বড় ভাই বলে কথা, নিজের বোনের রোমাঞ্চ টাইমে গিয়ে পড়ে নিজেরই লজ্জায় পড়তে হবে। সাফাত অহিকে নিজের দিকে ঘুরায়। অহিকে কিছু বলতে না দিয়ে মুহূর্তের মাঝেই দুজনের অধৈর্যরা এক করে দেয়। আভিয়ান, আমার হাঁচু, আমার হাঁচু। ভাই আমার, তুই আর কথা বলিস না। তোর কথা শুনে আমি হাসতে হাসতে এবার শহীদ হয়ে যাব। তোকে কে বলেছিল বৃষ্টিতে ভিজে আমার বোনের সাথে রোমাঞ্চ করতে? তুই জানিস না বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই তোর ঠান্ডা লেগে যায়। আর আজকে তো তুই পাক্কা আধ ঘন্টা ভিজছিস। নে বুঝো এবার আমার বোনের সাথে রোমাঞ্চ করার মজা। তুই কি করে জানলি আমি তোর বোনের সাথে রোমাঞ্চ করছিলাম? তার মানে তুই লুকিয়ে লুকিয়ে দেখছিলি? ছি ছি আভিয়ান, তোর লজ্জা করার দরকার। লুকিয়ে লুকিয়ে ছোট বোনের সাথে তার হবু জামাইয়ের রোমাঞ্চ দেখিস? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোমাঞ্চ। দেখার প্রয়োজন পড়ে না। তোরা হয়তো ছাদটাকে নিজেদের বেডরুম ভাবছিলি। ভাগ্যিস বড়রা কেউ ছাদে যায়নি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে না। হুম, নিচে আবার কি হলো? আমি কি করে বলবো? তুইও যেখানে আমিও সেখানে। চল নিচে গিয়ে দেখি। হুম চল। সাফাত আর আভিয়ান নিচে এসে দেখে ড্রয়িং রুমের সোফায় বসে ছোঁয়া, মহুয়া জাহান, রেশমি রহমান বিলাপ করছে। হেলাল রহমান কপালে হাত দিয়ে সোফায় বসে আছে না। আর তার পাশে গম্ভীর মুখে বসে আছেন তিশান আহমেদ। হেলাল রহমান ছোঁয়া, মহুয়া জাহান আর রেশমি রহমানকে ধমক দিয়ে বলেন, থামবে তোমরা। তোমাদের কান্নার আওয়াজে এখন আমি হার্ট অ্যাটাক করব। মরছে তো মরছে, সাথে আমার সব মান সম্মান ডুবিয়ে দিয়ে গেছে। হেলাল রহমানের কথায় রেশমি রহমান তেতে ওঠে বলেন, সবাই তো আর তোমার মতো পাষাণ না। তোমার ছেলেকে যে কেউ খুন করেছে সেদিকে তোমার কোনো হেলদুল আছে? তুমি পড়ে আছো মান সম্মান নিয়ে। হেলাল রহমান চিৎকার করে বলে, তোমার ওই বদমাইশ ছেলের জন্য তোমাদের মতো কেঁদে কেঁদে বন্যা বানাবো। যে হেলাল রহমান সবার কাছে ন্যায়ের প্রতীক ছিল, সেই হেলাল রহমানকে দেখে মানুষ থুতু মারে। চিন্তা করতে পারছো তোমার ছেলে আমার পজিশন কোথায় নামিয়েছে? মেইন ডোর দিয়ে বাসায় প্রবেশ করতে করতে একটা ছেলে বলে, এখন চিন্তা করে কি করবে।
যখন চিন্তা করার দরকার ছিল তখন তোমরা চিন্তা করো নাই। আমার কথাটা তোমরা কানে তুলো নাই। অমিত ভাইয়ের এই অবস্থা আর তোমাদের এই অবস্থার জন্য শুধুমাত্র তোমরা দায়ী। ঠিক সময় যদি ভাইয়াকে শাসন করতে তাহলে ভাইয়ার এত অধঃপতন হতো না। জিয়ান, তুই চুপ করবি না? আমি কেন চুপ করব? সত্যি শুনতে কারো ভালো লাগে না। সত্যি কথা সব সময় সবার কাছে তেতোই লাগে। জানো আম্মু, ভাইয়া যে মারা গেছে তার জন্য আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বরং আমার আফসোস হচ্ছে ভাইয়া আরো আগে মারা গেলে হয়তো 11টা মেয়ের জীবন বেঁচে যেত। রেশমি রহমান তেতে ওঠে বলে, তুই আর তোর বাপ এক রকম পাষাণ। অমিত তো তোর ভাই হয়, তোদের মাঝে দয়া, মায়া, কষ্ট, ভালোবাসার কোনো অনুভূতি নাই। তুই কি করে বুঝবি সন্তান হারানোর কষ্ট? একটা সন্তান বড় করতে কত কষ্ট হয়, নিজের সন্তান না হলে বুঝবি না। জিয়ান ঠাট্টার সুরে বলে, আম্মু তুমি সত্যিই বুঝো সন্তান হারানোর কষ্ট? তাহলে তুমি ওই মেয়েগুলোর বাবা মার কষ্ট বুঝতে। ওই মেয়েগুলো কারো সন্তান ছিল, কারো বোন ছিল। নাকি শুধু তুমি তোমার সন্তানকে ভালোবাসো? অন্যেরা তাদের সন্তানকে ভালোবাসে না। তোমার সন্তানকে তুমি কষ্ট করে বড় করছো আর অন্যরা নিজের সন্তানকে হেলা ফেলায় বড় করেছে। প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে বিয়ের, তার ছোট একটা পরিবার হবে, যে পরিবার নিয়ে সে সুখে শান্তিতে সংসার করবে। তোমার ছেলে তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। বুঝো তুমি স্বপ্ন আর মন ভাঙার কষ্ট। বুঝবে কি করে? তুমি তো কখনো ওই পরিস্থিতি পড় নাই। যদি পড়তে তাহলে তাদের কষ্টটা উপলব্ধি করতে পারতে। আমাকে সন্তান হারানোর কষ্ট বুঝতে বলছো? তুমি বুঝো বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করার কষ্ট। জিয়ানের কথায় রেশমি রহমান চুপ করে যায়। ড্রয়িং রুম জুড়ে পিনপিন নীরবতা। কেউ কোনো কথা বলছে না, বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না, কারণ জিয়ানের প্রত্যেকটা কথাই সত্য। জিয়ান একটু থেমে আবার বলে, এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে কান্নাকাটি না করে নিজের বাসায় গিয়ে গলা ফাটিয়ে কান্না করো। কেউ কিছু বলবে না। এবার হেলাল রহমান বলে, এসব কান্নাকাটি বন্ধ করে বাসায় চলো। আর জিয়ান, তুমি অনেকটা পথ জার্নি করে আসছো, বাসায় চল তুমি। আমি যাব না। রেশমি রহমান ভাঙা ভাঙা গলায় জিয়ানকে জিজ্ঞেস করে, কেন যাবি না? আমি চাই না তোমাদের মতো আমাকে দেখেও মানুষ ঘৃণার চোখে তাকাক। এত বছর দেশের বাইরে থাকায় তোমাদের পরিচয় কেউ আমাকে চিনে না। সবাই আমার নিজের পরিচয় আমাকে চিনে। হেলাল রহমান গম্ভীর স্বরে বলে, কোথায় যাবে তুমি? এখন একটা হোটেলে উঠব, তারপর একটা ফ্ল্যাট কিনে সেখানে উঠব। মহুয়া জাহান এগিয়ে এসে বলে, নিজের বাসায় যাবি না? ঠিক আছে, হোটেলে গিয়ে থাকবি কেন? তুই এখানে থাকবি নাকি ফুফি এতটা পর হয়ে গেছে যে ফুফির বাসায় থাকা যাবে না? তুমি ভুল বুঝছো ফুফি, আমি এত ভেবে বলি নাই। আমি কিছুদিন রিল্যাক্স করতে চাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখানেই থাকবি। কিন্তু ফুফি, আমি কোনো কিন্তু ফিন্তু শুনতে চাই না। তুই এখানে থাকবি, এটা আমার শেষ কথা। মিতু সিঁড়ির বাম পাশের কণার সাথে রুমটা জিয়ানের জন্য খুলে দে। ছোঁয়া আর তার পরিবার চলে যায়। জিয়ান মিতুর পিছু পিছু চলে যায়। সাফাত আর আভিয়ানের রুমে চলে যায়। কণা আর অহিও নিজেদের রুমে চলে যায়। জিয়ান বিছানায় বসে ফোন স্ক্রুল করছিল। তখনই কেউ তার রুমের দরজায় নক করে। সে দরজার দিকে না তাকিয়ে বলে, ডোর খোলা আছে, ভিতরে আসতে পারেন।
পায়েলের রিনিঝিনি শব্দে ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। দরজা দিয়ে রূপকথার রাজকন্যাদের মতো সুন্দর একটা মেয়ে প্রবেশ করছে। মেয়েটি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়ে রুমে প্রবেশ করছে, যেন রুমে প্রবেশ করতে তার মাঝে কোনো জোরতা কাজ করছে। কোমরের নিচ অবধি কালো চুলগুলো ফ্যানের বাতাসে হালকা ধুলছে। মিটমিট করে একবার তার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। উড়োনার এক কোণা হাতের আঙ্গুলে গিট্টু দিচ্ছে। মেয়েটি একেবারে জিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। এক হাতে মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দেয়। জিয়ান মেয়েটিকে চিনতে পারছে না। আগে দেখছে বলেও তার মনে পড়ছে না। জিয়ান মেয়েটির দিকে ভ্রু কুঁচকে তাকাই, কাশি দিয়ে গলার স্বর পরিষ্কার করে বলে, কে আপনি? জিয়ানের প্রশ্নে মেয়েটির মাঝে কোনো রকম ভাবান্তর হলো না। সে আগের মতোই দাঁড়িয়ে আছে। এখন জিয়ানের বিরক্ত লাগছে। এভাবে তার সামনে কেউ সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে তার বিরক্ত লাগে। জিয়ান বিরক্তি ভরা কণ্ঠে বলে, আপনারা কানে কথা যাচ্ছে না? কে আপনি? জিয়ানের কথা শুনে মেয়েটি খিলখিলিয়ে হেসে দেয়, যেন জিয়ান অনেক মজার একটা জোকস বলছে, যেটা শুনে তার হাসি থামছে না। অথবা জিয়ানকে বিরক্ত করে সেই খুব আনন্দ পাচ্ছে। জিয়ান মুগ্ধ হয়ে মেয়েটির হাসির দিকে তাকিয়ে আছে। মেয়েটির হাসির সাথে তার পরিচিত কারো হাসি মিলে যাচ্ছে। মেয়েটি হাত বাড়িয়ে জিয়ানের মাথার চুল জুড়ে টেনে দিয়ে আবার হেসে দেয়। অপরিচিত কেউ তার চুলে ধরুক, এটা জিয়ানের একটুও পছন্দ করে না। জিয়ান রেগে কিছু বলবে তার আগে মেয়েটি বলে, মোটু জিয়ান। ডাকটা শুনেই জিয়ান থমকে যায়। এই ডাকটা যে তার খুব পরিচিত। জিয়ানও মেয়েটির লম্বা চুলগুলো হাত দিয়ে টেনে ধরে বলে, ওরে ফাজিল, আমাকে বিরক্ত করতে তোর অনেক ভালো লাগে তাই না? আমার চুলগুলো ছাড়, আমি ব্যথা পাচ্ছি তো। আমাকে আরো মোটু জিয়ান ডাকবি? 100বার ডাকবো মোটু জিয়ান, মোটু জিয়ান। দেখ কণা, আমি এখন আর মোটা নেই। কণা নিজের চুলগুলো জিয়ানের হাত থেকে ছাড়িয়ে নেই। জিয়ানের পাশে বসতে বসতে বলে, তুমি তো পুরাই চেঞ্জ হয়ে গেছে। আগে ছিলা গুলুমুলু কিউট জিয়ান, আর এখন হয়ে গেছো হ্যান্ডসাম জিয়ান। তাতে কি, আমি তো তোমাকে মোটু জিয়ানই ডাকবো। তুই আগের মতোই আছিস, একটুও চেঞ্জও হোস নাই। আমি কি ক্যালেন্ডার নাকি যে প্রত্যেক বছর বছর চেঞ্জ হব? তুই বুঝাতে চাইছিস আমি ক্যালেন্ডার? বুঝানোর কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। কণার বাচ্চা, এখনো বিয়েই করলাম না, বাচ্চা কি আকাশ থেকে টপকাইব? বিয়ে করার শখ জাগছে দেখা যায়। আগের থেকে অনেকটা বড় হয়ে গেছিস। আমি বড় হয়ে গেছি আর তুমি বুড়া হয়ে গেছো। তো এতদিন যে বিদেশ থেকে এলে কোনো মেম সাহেব পছন্দ হয়নি? না, ওইসব সাদা চামড়ার মেয়ে আমার পছন্দ হয় না। আমি তো একটা খাঁটি বাঙালি মেয়ে বিয়ে করব, যার মুখ জুড়ে থাকবে মায়া। স্টাইল করে অশ্লীল পোশাক না পরে বাঙালি নারীদের মতো শাড়ি পরবে, যে ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যাবে। রেস্টুরেন্টে নয়, বরং ফুটপাতে চটিপটি আর ফুচকা খাওয়ালই আনন্দে আত্মহারা হয়ে যাবে। লং ড্রাইভে নয়, সোডিয়ামের আলোয় আমার হাতে হাত রেখে পাড়ি দিবে অজানা পথে। সাপ। থাক থাক ভাই, তোমার আর বলতে হবে না। এই জীবনে আর তোমার বিয়ে করা লাগবো না। সারা জীবন চিরকুমার থেকে যাবে। রাহেলা বেগম বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিলেন। তখনই আদিয়াত রুমে এসে ধপ করে রাহেলা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাহেলা বেগম বইটা পাশে রেখে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কি হয়েছে? মন খারাপ? না। তাহলে? আমি অনেক টায়ার্ড।
এই ব্যস্ত নগরীর ব্যস্ত জীবন আর ভালো লাগে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে কিছুদিনের জন্য অনেক দূরে কোথাও চলে যায়, যেখানে থাকবে না কোনো ব্যস্ততা আর না কোলাহল। একেবারে কোলাহল মুক্ত পরিবেশ, চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি। তাহলে কিছুদিনের জন্য তোর ফুফি বাসায় ঘুরে আয়। 3 দিন পরে একটা ভার্সিটির প্রোগ্রামে যেতে হবে, না করে দিলেই তো হয়। যে তুই ব্যস্ত তাই যেতে পারবি না, তা হয় না। আমাকে তো যেতেই হবে। তুই তো আগে কোনোদিন ভার্সিটির কোনো প্রোগ্রামে যাসনি, আমি তোকে ঠেলেও পাঠাতে পারি নাই। আর এখন তুই নিজেই যেতে চাইছিস। তুই কারণ ছাড়া কোনো কাজ করিস না। আসল কাহিনী খুলে বল। বলা যাবে না, টপ সিক্রেট। 2 দিন পর। মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছি। মন খারাপের কারণ হলো জিয়ান ভাইয়া। একটু আগেই জিয়ান ভাইয়া চলে গেছে। ইম্পর্টেন্ট কাজ আছে তাই যেতে হবে। আল্লাহ জানে কোন রাজকার্য উদ্ধার করতে গেছে। এই 2 দিন জিয়ান ভাইয়ার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। সময় কোন দিক দিয়ে চলে গেছে টেরি পাইনি। কণা। পিছন ঘুরে আভিয়ান ভাইয়াকে দেখে আমার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। আভিয়ান ভাইয়াকে দেখতে অদ্ভুত লাগছে। পরনে একটা ডিলে শার্ট, এলোমেলো চুল, চোখগুলো লাল টকটকে হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হচ্ছে কত রাত ধরে ঘুমায় না। কিছু বলবেন? হুম। বাসের মতো না দাঁড়িয়ে থেকে কি বলবেন বলে ফেলুন। কণা, আমাকে ক্ষমা করে দে প্লিজ। তোর যদি মনে হয় আমি তোর প্রতি অন্যায় করেছি, তাহলে আমাকে শাস্তি দে। তারপরেও আমাকে ক্ষমা করে দে। অনুতপ্ত হয়ে কারো কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা না করে প্রতি মুহূর্তে অদ্ভুত যন্ত্রণায় ভুগতে হয়। যে ওই পরিস্থিতি পড়ে সেই বুঝে। কণা, আমাকে ক্ষমা করে দে, আমি আর পারছি না। তোকে দেখলেই তোর প্রতি করা অন্যায়গুলো চোখের সামনে ভেসে ওঠে। আপনি যদি মন থেকে ক্ষমা চাইতেন তাহলে আমি ঠিকই ক্ষমা করে দিতাম। কণা, আমি মন থেকে ক্ষমা চাইছি। ট্রাস্ট মি। বিশ্বাস দাও আপনাকে। হাসালেন মি। আভিয়ান আবরার। কণা, তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই অদ্ভুত যন্ত্রণা থেকে মৃত্যু একমাত্র মুক্তি দিতে পারে। কথাগুলো বলেই আভিয়ান ভাইয়া ছাদের রেলিংয়ের ওপর উঠে পড়ে। আভিয়ান ভাইয়ার এসব ঢং আমার অসহ্য লাগছে। আভিয়ান ভাইয়া, নাটক বন্ধ কর। তোমার মতো একটা স্বার্থপর লোক কখনো ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শেষ করবে না আমি জানি। তুমি ছোঁয়ার সাথে প্লেন করে আমার কাছে ক্ষমা চাওয়ার নাটক করছো। কণার কথা শুনে আভিয়ান অবাক চোখে কণার দিকে তাকাই। সে ভাবছে কণা এটা জানলো কি করে। কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা, কারণ তোমাদের এই প্লেন সম্পর্কে তুমি আর ছোঁয়া ছাড়া আর কেউ জানে না। তাহলে আমি জানলাম কি করে? ওই দিন রাতে যখন তুমি আমার রুমে ড্রিঙ্ক করে আসছিলা। না না, ড্রিঙ্ক করো নাই তো, জাস্ট অভিনয় করছো। তুমি ভেবেছিলে আমি আর ওহি তোমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে গিয়েছিলাম পরে একেবারে সকালে রুমে আসি। কিন্তু না, আমি একটু পরেই রুমে আসি ফোন নেওয়ার জন্য, কারণ ভুলে আমি ফোনটা রুমে ফেলে গিয়েছিলাম। ভাগ্যিস ফোনটা না নিয়েই চলে গিয়েছিলাম, না হলে তো তোমাদের প্লেন সম্পর্কে জানতেই পারতাম না। এখনো মনে পড়ছে না? আচ্ছা চলো আমি মনে করিয়ে দেই তোমাদের অতি সুন্দর প্লেনের কথা। ফ্ল্যাশব্যাক। ওহ শিট। কি হয়েছে কণা? আমি আমার ফোনটা ভুলে রুমে ফেলে এসেছি। তোর এই মন ভুলা রোগ আর ভালো হলো না। লেকচার কমায় আমার।
তুই মনে হয় কত কিছু মনে রাখিস। তুই শুয়ে পড়, আমি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা যা। গুনগুনিয়ে গান গাইতে গাইতে রুমে আসছিলাম। আমার রুমের সামনে আসতেই কারো কারো ফিসফিসিয়ে কথা বলার শব্দ আমার কানে আসে। আমি দরজার সামনেই দাঁড়িয়ে যাই। আভিয়ান ভাইয়া তো ঘুমিয়ে আছে, তাহলে আমার রুমে কে কথা বলছে? আমি দরজাটা হালকা ফাঁক করে উকি মারি রুমের ভিতর। রুমের ভিতর উকি দিয়ে দেখি আভিয়ান ভাইয়া ফোনে কথা বলছে। আমি চোখ বড় বড় করে আভিয়ান ভাইয়ার দিকে তাকাই। আভিয়ান ভাইয়া এতক্ষণ নাটক করছিল। দরজায় কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করি। জানেমান, তুমি যেরকম বলছিলা আমি ঠিক সেই রকমভাবেই অভিনয় করছি। না ছোঁয়া, আমি ওই ভিডিওটা বিশ্বাস করি নাই। আমি জানি আমার ছোঁয়া এরকম কিছু করতেই পারে না। আমি তো জাস্ট অভিনয় করে তোমাকে থাপ্পড় মারছি। আমি জানি ওই ভিডিওটা কনাই এডিট করছে। এর জন্য কনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জান, আমি প্রথমে কনার কাছে ক্ষমার চাওয়ার অভিনয় করব। ক্ষমা করার পরে আমার প্রেমের জালে ফাঁসাবো কনাকে। তারপর কিছুদিন প্রেমের অভিনয় করে এঙ্গেজমেন্ট ঠিক করব। এঙ্গেজমেন্টের দিন যাতা বলে অপমান করব। পরে তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসব। ওকে ভাইজান। বর্তমানে আমি আপনাদের প্ল্যান সম্পর্কে আগে থেকেই অবগত, তাই আমার কাছে ক্ষমা চাওয়ার নাটক করতে হবে না। আভিয়ান আবরার, আপনি কাল সাপকে বিশ্বাস করছেন, যে কখনো আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে না। কথাগুলো বলে ছাদ থেকে চলে এলাম। আমি আর ওহি ভার্সিটিতে এসে অবাক। এত সুন্দর করে ভার্সিটি সাজিয়েছে যে বলার বাহিরে। সাজাবেই না কেন, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট আসবে। আর একজন মহান ব্যক্তি আসছে, সব মেয়েদের কলিজা। এই লোকটা যদি বডিগার্ড ছাড়া আসে তাহলে মেয়েরা তো টানাটানি করতে করতে হাত পা ছিঁড়ে ফেলবে। কনারে, এটা কি আমাদের ভার্সিটি? না তোর জামাইয়ের ভার্সিটি। তুই ভালো করে কথা বলতে পারিস না? তুই ঢং ছাড়া কথা বলতে পারিস না? এত আগে ভার্সিটি সাজিয়ে ফেললো কেন? তো কি প্রোগ্রামের পরের দিন সাজাবে? এমন করে কথা বলিস কেন? কেমন করে বলবো? আগামীকাল প্রোগ্রাম, আর এই মেয়ে আমাকে জিজ্ঞেস করে এত আগে ভার্সিটি সাজিয়ে ফেললো কেন? কনা, জানিস আমার না আদিয়াত আয়মানকে দেখার জন্য আর তরস হইছে না। সাফাত ভাইরে জায়া কমু, তার হবু বউ অন্য ছেলের জন্য পাগল হয়ে গেছে। আসছে সাফাত ভাই বক্ত বোন। আরে বইন, আমিও তো তোর বোন লাগি, সতীন তো আর লাগি না। আমার সাথে এমন সতীন সতীন টাইপ বিহেভ কেন করছিস? ওহি, তোর মনে হয় না তুই বন্যার মতো বিহেভ করছিস? আচ্ছা, তুই ডেট ওভার কিছু খেয়ে আসছিস না তো? ফালতু কথা বাদ দে, চল রিহার্সাল রুমে যাই। নিজের এতক্ষণ ফালতু বক বক করলো, এখন আমাকে বলে ফালতু কথা বাদ দে, চল রিহার্সাল রুমে যাই। গত 30 মিনিট ধরে রিহার্সাল রুমে বসে বসে মাছি তাড়াচ্ছি, কারণ আভিয়ান ভাইয়ার বন্ধরা না আসলে রিহার্সাল শুরু হবে না। আভিয়ান ভাইয়ার বন্ধুদের ওপর সবাই বিরক্ত হয়ে গেছে। সাফাত ভাইয়া একরকম বিরক্ত হয়েই আভিয়ান ভাইয়াকে বলে, আভিয়ান, আমার কিন্তু এখন বিরক্ত লাগছে। সব সময় সবকিছুতেই ওরা লেট করে। তুই ফোন দিয়ে হারামিদের আসতে বলবি। দাঁড়া, নোমানকে ফোন দিয়ে দেখি। হ্যালো, ওই তোরা কই? আর কখন আসবি? আচ্ছা ভাই। ওরা আসবে না, স্টেজ ডেকোরেট করার কাজে আটকে পড়ছে। আমাকে, তোকে আর অনার্স থার্ড ইয়ারের কিছু স্টুডেন্ট নিয়ে রিহার্সাল শুরু করে দিতে বলছে। আমার এবার মেজাজটাই গরম হয়ে গেল। এতক্ষণ ওয়েট করিয়ে এখন বলে আসতে পারবে না।
মগের মুল্লুক পাইছে নাকি আপনার বন্ধুরা? আসতে পারবে না আগে বলেই দিলেই পারত। আমাদের এতক্ষণ ওয়েট করতে হতো না। আভিয়ান ভাইয়া কিছু বলতে চেয়েও পারল না, কারণ আমার কথায় সবাই সায় দিয়েছে। এটা নিয়ে রিহার্সাল সৃষ্টি হয়ে যায়। আভিয়ান ভাইয়ার ধমকে সব চুপ করে যায়। সবাই রিহার্সাল শুরু করে দেয়। রিহার্সালের একেবারে শেষের দিকে সিনিয়র সিটিজেন মানে আভিয়ান ভাইয়ার বন্ধুরা আসে। ছেলে ও মেয়ের উভয়ের ড্রেস কালার নীল রং ঠিক করে দেয়। আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। আমি একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি। যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। কি সুন্দর মৃদু বাতাস বইছে, প্রাকৃতিক বাতাস। আমি যখন প্রকৃতি দেখতে ব্যস্ত তখন পিছন থেকে কেউ আমাকে ধাক্কা মারে। আমি যখন পড়ে যেতে নেই পিছন থেকে একটা হাত আমাকে আঁকড়ে ধরে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, তাকে নিয়েই আমি পাহাড়ের থেকে পড়ে গেলাম। ধপ করে চোখ খুলে ফেললাম। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। গলা শুকিয়ে যাচ্ছে বারবার। সারা শরীর ঘামে ভিজে গেছে। হাতের উল্টো পিঠ দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু পানিকণা মুছে নিলাম। বুক ধুকপুক করছে। হার্ট স্বাভাবিকের থেকেও দ্রুত গতিতে বিট করছে। শরীর ভয়ানকভাবে কাঁপছে। রুমের এসি অন করে আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। চোখ বন্ধ করলেই তখনকার স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠছে। না, এভাবে ঘুমানো সম্ভব না। বিছানা থেকে নেমে বেকনিতে চলে গেলাম। বেকনিতে রাখা দোলনায় বসে পড়লাম। আমার ঠিক সামনেই মৃদু। মৃদুর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এ কেমন স্বপ্ন দেখলাম? কে আমাকে ধাক্কা দিলকেই বা আমাকে আঁকড়ে ধরল? এই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে না না, এটা কি করে সত্যি হবে? আমার সাথে কার শত্রুতা আছে যে আমাকে মেরে ফেলার জন্য পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? এসব ভাবতে ভাবতে যে কখন সকাল হয়ে গেছে খেয়ালই করি নাই। সারা রাত কাটল নির্ঘুম আর ছটফট করতে করতে। ওয়াশরুম চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েই আমি অবাক হয়ে যায়, কারণ আমার রুমে ওহি আর বন্যা বসে আছে। ওহি ঘুমের জন্য ঢুলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র সকাল 5:30। আমি বন্যাকে উদ্দেশ্য করে বলি, এই কাক ভোরে কোনো ফক্কিনিও কারো বাসায় ভিক্ষা চাইতে আসে না, আর তুই এত সকালে আমাদের বাসায়? বন্যা কণার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। কণার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, তুই আমাকে ফক্কিনির থেকেও নিম্ন শ্রেণীর সাথে তুলনা করলি। ওহি, আমি কি একবারও এই কথা বলছি? কথায় আছে না, সবার মাঝে পড়ল কথা যার কথা তার গায়ে লাগে। ওহি মাথা নেড়ে সম্মতি জানায়। এতে যেন বন্যার রাগ আরো এক ধাপ বেড়ে যায়। তো তোদের বাসার খাবার দাবার সব শেষ হয়ে গেছে নাকি যে এত সকালে আমাদের বাসায় খেতে চলে এসেছিস? খাবার খেয়ে আর কিছু বলার আগেই বড় আম্মু আমার কান টেনে ধরে। আহ, বড় আম্মু লাগছে। কানটা ছাড় প্লিজ। ছাড়ব না। আগে বল, আরো বন্যার পিছনে লাগবি? কতদিন পরে মেয়েটা আমাদের বাসায় আসছে, আর তুই মেয়েটাকে খোঁটা দিচ্ছিস? বড় আম্মু আরো একটু জুড়ে কানে ধরে টান দেও। ফাজিল মায়া আমাকে ফক্কিনি বলে। বড় আব্বু ডাক দেওয়ায় বড় আম্মু আমার কান ছেড়ে দিয়ে চলে যায়। যাওয়ার আগে আমাদের তিনজনকে উদ্দেশ্য করে বলে দিয়ে গেছে নাস্তা করে নিতে। বড় আম্মু আমার রুমে আসছিল আমাদের তিনজনের জন্য নাস্তা নিয়ে। এমনিতে তো তোকে টানা হেচড়া করেও আমাদের বাসায় আনা যায় না, আর আজকে এত সকালে আমাদের বাসায়? ব্যাপার কি?
সাজার জন্য আসছি। তুই তো জানিস আমার সাজতে অনেক সময় লাগে। মীরা, আমি সাজতে গেলেই শুধু ডিস্টার্ব করে, তাই তোদের বাসায় চলে এসেছি। অনুষ্ঠান শুরু হবে 10:30 থেকে। আমাদের সবাইকে 10টার মাঝে থাকতে বলছে। আর এখন বাজে 5:30। আমাদের বাসা থেকে ভার্সিটি যেতে সময় লাগে 20 মিনিট। তোর 4 ঘন্টা 10 মিনিট সময় লাগবে সাজতে। আজকে স্পেশাল সাজ দিতে হবে না। যতই হোক আজকে আমার ক্রাশ আসবে। উনার সাথে 2টা সেলফি নিতেই হবে। ছি, তোদের না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকতে অন্য ছেলেদের ওপর নজর দিস? লজ্জা করে না? আমি আজকেই সাফাত ভাইয়া আর নোমান ভাইয়াকে বলবো। কণা, প্লিজ সাফাতকে বলিস না। দেখ, আমি নিজের ইচ্ছায় আসতে চাইনি। এই শয়তান মায়া আমারে ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসছে। আমার স্বাদের ঘুমটা বিসর্জন দিয়ে এখানে বসে থাকতে হচ্ছে। দেখ এখনো কেমন ঘুমে ঢুলছি। সারা রাত জেগে সাফাত ভাইয়ার সাথে কথা বললে তো সকালে ঘুম তো ছাড়তেই চাইবে না। বন্যা আমার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার এমন দৃষ্টি দেখে আমি থতমত খেয়ে যাই। বন্যা সিআইডির মতো প্রশ্ন করে, আমরা না হয় সারা রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। তুমি কার সাথে কথা বলিস? তুমি আমাদের থেকে লুকিয়ে তলে তলে টেম্পু চালাও। আরে তেমন কিছু না। দেখ, মিথ্যা বলে লাভ নেই। তোর চোখ বলে দিচ্ছে তুই রাত জেগেছিলি। চোখ জোড়া কেমন কেমন লাল হয়ে আছে। ওহি বেসুরো গলায় গান গাওয়া শুরু করে। তুমি তলে তলে টেম্পু চালাও। আমি করলে হরতাল। আমি করলে হরতাল। বুনু, আমি করলে হরতাল। থামো থামো মেরি মা। বাল, তুই একটা স্বপ্নের জন্য রাত জেগেছিলি। বন্যা, এসব বিচ্ছিরি ভাষা আমার সামনে বলতে না করছি না। বাল কত সুন্দর ভাষা। বাঙালি হয়েও যদি তুমি বাল না বলো তাহলে তুমি কোন বালের বাঙালি? বা। আর কিছু বলার আগেই বন্যার মুখে খাবার ঢুকিয়ে দিলাম। একবার যখন এই টেপ রেকর্ডার চালু হয়েছে, মুখে খাবার না ঢুকলে বন্ধ হবে না। আমরা 3 জন একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে 3 জন সাজতে বসে গেলাম। গত 1 ঘন্টা ধরে আমি আর ওহি বন্যার জন্য অপেক্ষা করছি, কিন্তু এই মেয়ের সাজ শেষ হওয়ার কোনো নাম গন্ধও নেই। আমরা 3 জন এক রকম করে সেজেছি। আমি আর ওহি হালকা মেকআপ করছি, আর এই মেয়ে ভারী মেকআপ করতে গিয়ে সময় নষ্ট করছে। আমরা 3 জনেই নীল রঙের জর্জেট শাড়ি পরছি। হাতে নীল রঙের কাচের চুড়ি পরছি। ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। হালকা মেকআপ করছি। খোলা চুলে 2টা লাল গোলাপ গুজে দিয়েছি। কানে নীল পাথরের লম্বা ইয়ার রিং পরছি। আমাদের আরো 15 মিনিট ওয়েট করিয়ে বন্যার সাজ কমপ্লিট হলো। অতঃপর 3 বান্ধবী ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বন্যা, ওহি আর কণা ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে। সবার দৃষ্টি তাদের দিকে, বিশেষ করে কণার দিকে। কণাকে হুড়পড়ির থেকেও কোনো অংশে কম লাগছে না। কণাকে দেখে অনেক ছেলে বুকের বাম পাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে কণার কোনো খেয়াল নেই। সে তো তার বান্ধবীদের সাথে গল্পে মত্ত। আমি, ওহি আর বন্যা দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন হুট করে ছোঁয়া এসে আমার হাত ধরে কান্না শুরু করে দিল। কণাকে, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দেও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমার সাথে অন্যায় করে এখন অনুশোচনায় ভুগছি। তুমি হয়তো ভাবছো এত বছর যার ভিতর অনুশোচনা জাগেনি, আর আজকে অনুশোচনা জেগে উঠলো, বা কয়েকদিনে আমি কি করে চেঞ্জ হয়ে গেলাম। ভাইয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি সত্যিই অনুতপ্ত।
প্লিজ আমাকে ক্ষমা করে দেও। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আবিয়ান ভাইয়ার সাথে প্ল্যান করে আমার ক্ষতি করার জন্য ক্ষমা চাওয়ার নাটক করছো না, তার কি গ্যারান্টি আছে? কণা, আমি কোনো নাটক করছি না। আমি সত্যিই অনুতপ্ত, তাই তোমার কাছে কাছে ক্ষমা চাইছি। আমি জানি তোমার সাথে যা অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। তার শাস্তিও আমি পেয়েছি। তোমার সাথে অন্যায় করেছি বলেই হয়তো আল্লাহ শাস্তি হিসেবে আমার এত কঠিন একটা অসুখ হয়েছে। মানে, কণা, আমার ব্রেইন ক্যান্সার হয়েছে। আমি আর মাত্র 5 মাস বাঁচব। কণা, এই অপরাধবোধ নিয়ে আমি মরতে চাই না। আমি তোমার 2টা পায়ে পড়ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেও। বলতে বলতে ছোঁয়া আমার পা জড়িয়ে ধরে। সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যা দেখে আমার আনিজি লাগছে। ছোঁয়া তো তার শাস্তি পেয়েছে, আল্লাহ তার কুকর্মের শাস্তি দিয়েছে। ছোঁয়া তো মন থেকে ক্ষমা চাইছে। আমি ক্ষমা করে দিতেই পারি। হাতে ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে আছি আদিয়াত আয়মানকে ওয়েলকাম করার জন্য। আমার এভাবে দাঁড়িয়ে থাকার একটুও ইচ্ছে ছিল না। তখন ছোঁয়াকে ক্ষমা করে দেওয়ার পর ছোঁয়া চলে যায়। ছোঁয়া চলে যাওয়ার পরেই সিনিয়র কিছু ভাইয়ারা এসে আমাদের 3 জনের হাতে ফুলের ডালা ধরিয়ে দেয় আদিয়াত আয়মানকে ওয়েলকাম করার জন্য। ওহি আর বন্যা খুশি হলেও আমার একটু ভালো লাগেনি। ইতিমধ্যে ভিসি জানিয়ে দিয়েছে আদিয়াত আয়মান কিছুক্ষণের মাঝে চলে আসবে। ফুলের ডালা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছি, নিজেকে দেখে কামলা কামলা ফিলিংস আসছে। ভার্সিটির গেইটের সামনে 3টা কালো গাড়ি থামে। সামনের এবং পিছনের গাড়ি থেকে কালো পোশার দাড়ি কিছু বডিগার্ড বের হয়ে মাঝখানের গাড়িটির ডোর খুলে দেয়। গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে একজন সুদর্শন পুরুষ। চলবে।